ছাত্রদল আন্দোলন ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন পেছাতে চায়। অভিযোগ মির্জা ফখরুলের, নির্বাচনের দিনই দিতে হবে গণভোট। আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নভেম্বরে গণভোট ও জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জামায়াতের। 5 দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। বিএনপি বা জামায়াত যে কারোর সঙ্গে জোট করতে পারে এনসিপি, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে 120 দিনে। গুম প্রতিরোধ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদে। মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে 525 কোটি টাকা আত্মসাৎ, 6 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা। কারাগারে এক্সিম ব্যাংকের সাবেক এমডি। এবং 5 ফ্র্যাঞ্চাইজি নিয়ে 19 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। বদলে গেল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের নাম। প্লেয়ার্স ড্রাফট 17 নভেম্বর। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন, সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্যথায় ব্যর্থ সরকার হিসাবে চিহ্নিত হবেন। বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। একজন ব্যক্তি আমার কাছে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে হয় স্মরণ সভা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব দলের স্বাক্ষরে সংস্কারের প্রস্তাব পাশ হয়েছে। এখনো মীমাংসার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের আলটিমেটাম দেয়া শিষ্টাচার বহির্ভূত। আমরা তো প্রত্যেকটা সবাই গেছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। মির্জা ফখরুল ইসলাম হুঁশিয়ারি করে বলেন, অনেক হামলা, মামলা, কারাভোগ আর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা এই দেশের জনগণ মেনে নেবে না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশ্যে বলেন, টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করতে হবে। তা না হলে ব্যর্থ হিসেবে চিহ্নিত হবে অন্তর্বর্তী সরকার। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমত্যে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলি সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। স্মরণ সভায় যশোর 3 আসনের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত সহ জেলার 6টি আসনে বিএনপির প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান ফখরুল। ছিলেন শেষের দিকটায়। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির লক্ষ্য হল দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে রাজনীতির মূল ধারায় অন্তর্ভুক্ত করা। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ আকাশ। রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম আয়োজন করে রি ইমাজিনিং বাংলাদেশ পলিটিক্যাল ফিচার্স বুক অ্যানালাইসিস অন তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস শীর্ষক এই আলোচনার। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, তারেক রহমান হলেন তৃণমূলের রাজনীতির ধারক। সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। এত বিএনপি যত জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, কেউ বিএনপি থেকে সরে দাঁড়ায়নি। সকল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছিল, আছে এবং থাকবে। এটাই হচ্ছে বিএনপি। আজকে যেটা আমি বলছি, জোরে করে একটা খাতে শোনায় পরিণত। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মুশাররফ হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করার অথবা বাতিল করার ষড়যন্ত্র। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিল হয়েছে। এ সময় ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমিনুল হক। আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব। মিছিলটি পল্লবীর বিআরটিসির সামনে থেকে শুরু হয়ে মিরপুর 11 নম্বর হয়ে রূপনগর আবাসিক মোড়ে গিয়ে শেষ হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং ক্ষমতা হাতিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীতে ড্যাব আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। রিজভী বলেন, ইসলামের নামে যারা বাঁকা আঙুলে রাজনীতি করতে চায় তাদের সঙ্গে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই। জাতীয়তাবাদের শত্রুদের শনাক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের কল্যাণে রাজনীতি করার সুযোগ পেয়েও জামায়াতে ইসলামী আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করেছে। জুলাই অভ্যুত্থানের পর গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসা তার বড় প্রমাণ। আঙ্গুলে ঘি না আসলে বাঁকা করব এবং ঘি আমাদের পেতেই হবে। অর্থাৎ আপনার কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, আপনার কাছে কি বলে যে জনগণের কাছে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ নয়, আইনের শাসন গুরুত্বপূর্ণ নয়, আপনার হচ্ছে অমল ধবল ক্ষমতাকে যে প্রক্রিয়া হোক আপনাকে পেতে হবে। তাহলে হাসিনার সাথে পার্থক্য কি? হাসিনার সাথে আপনাদের পার্থক্য নেই, কখনোই ছিল না। 7 নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বাণীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্য বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। পাঁচ আগস্টের পর দেশে দৃশ্যমান অনেক পরিবর্তন হলেও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে সুধী সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে সরকারি সুবিধা গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির মূল কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আসন্ন নির্বাচনে সিলেটে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। আমরা পাবলিকলি বলার আগে তাদেরকে নিয়ে বসেছি, দেশে অবস্থানরত শীর্ষ নেতাদেরকে নিয়ে বসেছি, জোর হাত করে বলেছি 15.5 বছর আমরা কেউ কম মজবুত ছিলাম, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। এই কাজগুলো বন্ধ করুন। রাজনৈতিক দলগুলা অনেকেই নিজেদের দায়িত্বশীলতা পরিচয় দিতে পারলেন না। জুলাইয়ের অর্জন রক্ষায় প্রয়োজনে আবারও রক্ত দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার রাজধানীর পুরানো পল্টনে যমুনা অভিমুখে গণমিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। ৮ দলের ৫ দফা দাবি না মানলে আগামী ১১ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। হাসানাল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। একই মিছিল, অংশগ্রহণকারীদের হাতে দাড়িপাল্লা, হাত পাকা সহ একাধিক দলের নির্বাচনী প্রতীক। যুগপথ আন্দোলন, ঘরোয়া আলোচনা শেষে এবার জোটবদ্ধভাবে মাঠে জামাত ইসলামী সহ সমমনা ৮ দল। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলন রূপ নিয়েছে রাজনৈতিক জোটে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও গণমিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল নতুন এই জোট। পুরানা পল্টনে মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন জোট নেতারা। দাবি জানান নভেম্বরের মধ্যে হতে হবে গণভোট। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না। অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন। কোন ধানায় পানায় আমরা চাই না। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রক্ত দিয়ে হলেও জুলাইয়ের অর্জন ধরে রাখা হবে। দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। পরে মৎস্য ভবন এলাকায় মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন নেতাকর্মীরা। পরে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। ফিরে এসে কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দাবি না মানলে ১১ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দেন তিনি। মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের আধিপত্য আর মেনে নেওয়া হবে না বলেও জানান গোলাম পরোয়ার। দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাসানাল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি। ফর্মের মূল্য ১০,০০০ টাকা। তবে জুলাই আহত শ্রমিক, কৃষক, কুলি মজুদদের জন্য ২,০০০ টাকা বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি জামায়াত থাকে তবে তাদের যে কোনো এক দলের সঙ্গে জোট হতে পারে। এছাড়া এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের ৬টি দল মিলে নয় দলীয় জোট গঠনের সম্ভাবনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শুরু হলো এনসিপির মনোনয়ন বিতরণ কার্যক্রম, যেখানে প্রাধান্য পাবে জনসমর্থিত জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক জানান, ৩ ভাবে আগ্রহী ব্যক্তি সংগ্রহ করতে পারবেন মনোনয়ন। ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি ১০,০০০ টাকা। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা ২,০০০ টাকা। তা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা ১৩ তারিখ পর্যন্ত চলবে। আমরা ওপেন রাখবো এবং ১৫ তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। পরে এক প্রশ্নের জবাবে ৯ দলের সঙ্গে রাজনৈতিক জোটের কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তবে জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি বা জামায়াত থাকলে যে কোনো এক দলের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে। জোট প্রশ্নে ৯ দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। সমালোচনা করেন জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থানে। জুলাই সনদ ঘিরে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল দেওয়ার পরও সিদ্ধান্ত নিতে না পারা লজ্জার বলে মন্তব্য করেন তিনি। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াত মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। আমরা ইতিমধ্যে 2 দলের সাথে আলোচনা চালাচ্ছি।
যে একটি সমাধানে পৌঁছার জন্য। এর আগে প্রার্থিতা নিয়ে তাসনিম জারা বলেন, সবচেয়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে এনসিপি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৫ বছরের জন্য নিবন্ধন পেয়েছে তারা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচনে সহায়তা না করতে জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের চিঠির বিষয়ে প্রশ্নের উত্তরে এমন কথা বলেন তিনি। গত ৫ নভেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি লিখেন পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচার কাজ ১২০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহবুব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচার কাজ ১২০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জানান, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং পরিচয় সুরক্ষার বিষয়েও বিশেষ বিধান সংযোজন করা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সরবরাহ ব্যবস্থাপনা ও পরিবহন খাত আধুনিকায়ন করতে জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ৫২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ এজেন্সির বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, আরও বেশ কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে দুদকের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। ফজলা আদিত্যের রিপোর্ট। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরু হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়ায় সরকার নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল এজেন্সিগুলো মাথাপ্রতি আদায় করে ৪.৫ থেকে ৫ লাখ টাকা। এমন প্রায় ১০১টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন।
বেশ কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে এরই মধ্যে মামলাও করেছে সংস্থাটি। এবার চলমান অনুসন্ধানে শ্রমিক প্রেরণের নামে 525 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও 6 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। 525 কোটি 22 লক্ষ 97,500 টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার, স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 857 কোটি টাকার বেশি আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে দুদকের করা মামলার আসামি এক্সিম ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুদক। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। উদ্বেগজনক হারে বেড়েছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার। ইউনেস্কোর এক গবেষণার প্রতিবেদনে উঠে আসে তথ্য। মৌলিক দক্ষতা অর্জনে ব্যর্থ হলে শুধু শিশুদের ওপর নয়, দেশের জিডিপিতেও এর বিরূপ প্রভাব পড়ে। প্রতিবেদনে দেখা যায় 2023 সালে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার 13.95% আর মাধ্যমিক শিক্ষায় এই হার 32.85%। কোনো কোনো ক্ষেত্রে এই হার পৌঁছে 50%। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে সিপিডি কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, শিশু শ্রম থেকে অনেক অভিভাবকরা সরে আসলেও শিক্ষার গুরুত্ব না বুঝতে পারায় এক পর্যায়ে শিক্ষা বিমুখ হয়ে পড়েন তারা। যারা শিক্ষায় আসছেই না, সেটার মূল্য বলা হচ্ছে কত বাংলাদেশে 11% জিডিপি লস। আর শিক্ষায় আসছে কিন্তু যথেষ্ট স্কিল, দক্ষতা অর্জন করছে না, সেটার মূল্য অনেক বেশি। টিচারদেরকে আমরা একেবারে বলির পাঠা করে রাখছি যে এরা আসলে শিক্ষাটা দিতে চায় না। তাদেরকেও যে স্যার আসলে ভ্যালু করা দরকার, সোসাইটাল ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ মানিটারি ভ্যালু, সেই জায়গাগুলো স্যার একেবারে আমার কাছে মনে হয় যে ভাববার বিষয় আছে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তার কথা বিবেচনায় করেই বাংলাদেশে জাকির নায়েকের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রাজ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল, অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। আমি আবারও স্পষ্ট করতে চাই, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয়। আমরা ডক্টর জাকির নায়েককে অনেক আগে থেকে 4-5 বছর আগে থেকে চেষ্টা করেছি ওকে নিয়ে আসার জন্য। সো এবার আমরা সফল হয়েছিলাম, কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা 28-29 তারিখে করতে পারছি না। আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেই একইভাবে, যেহেতু সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে, আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেব। দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অগ্রগতি হিসাবে ব্র্যাক ব্যাংক পিএলসি ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আইডিসিওএল যৌথভাবে 64.55 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে 67 মিলিয়ন মার্কিন ডলারের সিন্ডিকেটেড ঋণ অর্থায়ন করেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ডক্টর গেইল মার্টিন, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ এবং জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুদ্রিগা লোটস। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই উদ্যোগ নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ ও কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইডিসিওএল এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ বলেন, এটি দেশের সবুজ জ্বালানি রূপান্তরের এক নতুন অধ্যায়।